আমি আজকে কথা বলবো মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে খরচ সম্পর্কে। অর্থাৎ সবচেয়ে কম খরচে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প কিভাবে আপনি যেতে পারেন। আপনি হয়তো বা ইউটিউবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার বিষয় নিয়ে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেগুলোতে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের পথের সৌন্দর্য এবং ট্রেকিং এর ডিফিকাল্টি সম্পর্কে জেনে যাবেন। কিন্তু পরিষ্কার বাংলায় কিভাবে একদম কম টাকায় মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করে আবার ঢাকা টু ঢাকা অর্থাৎ ঢাকায় ফিরে আসবেন এবং তার খরচ কত, কোথায় কত খরচ, সেই বিষয়টায় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথমে যে খরচটির কথা আমি বলবো সেটা হচ্ছে যে প্লেন ফেয়ার। আপনি যদি প্ল্যানটা ঠিক আগে করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি প্লেন ফেয়ারে নেপালের ক্ষেত্রে খুব বেশি বাঁচাতে পারবেন না। আমি ধরে রাখছি আপনি 35-এর মধ্যে টিকিটটা কেটে ফেলবেন। যদি আপনি একেবারে রাশ টাইমে কাটেন সেক্ষেত্রে বেশি হবে, আর যদি একটু আগে একটু রাশ টাইম বাদে কাটেন তাহলে সেক্ষেত্রে আপনি 33 থেকে 35-এর মধ্যে টিকিটটা কেটে ফেলতে পারবেন। তাহলে আমি ধরে নিলাম যে আপনার প্লেন ফেয়ার হবে 35,000 টাকা। ঠিক তারপরেই আমি আসবো অ্যাকোমোডেশনের বিষয়টাতে। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যখন থামেলে 1 দিন অথবা 2 দিন থাকবেন গিয়ে শুরুতে, আপনার সময় অনুযায়ী, আপনার সময় যদি 1 দিন অথবা 2 দিন থেকে থাকে তাহলে 1 দিন তো থামেলে থাকতেই হবে আপনাকে। যদি পরের দিনও থাকতে চান সেক্ষেত্রে আপনি ডরমেটরি চুজ করতে পারেন। তো ডরমেটরির ক্ষেত্রে $3 থেকে শুরু করে বা $3.5 থেকে শুরু করে আপনি $10 পর্যন্ত ডরমেটরি পাবেন। আমি আপনাকে সাজেস্ট করব 5 থেকে 600 টাকা বাংলাদেশি টাকায় এর মধ্যে একটা ডরমেটরি চুজ করতে। আপনি থামেলে একদম প্রপারে 5 থেকে 600 টাকার মধ্যে একটা ডরমেটরি চুজ করবেন। এবং যাত্রা পথে আপনি যত জায়গায় থাকবেন এই এভারেস্ট বেস ক্যাম্পের রুটে, 2-1টা জায়গা ছাড়া সব জায়গাতেই মোটামুটি 500 টাকায় আপনি রুম পেয়ে যাবেন। অর্থাৎ আপনি একটা বেড 500 টাকায় পেয়ে যাবেন। শুধুমাত্র একেবারে শেষের যে ক্যাম্পটা সেখানে আপনি অর্থাৎ গোরক্ষেপ, শুধুমাত্র আমার মনে হয় গোরক্ষেপে আপনি 500 টাকায় পাবেন না, আর তাছাড়া সব জায়গায় 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আপনি এভারেস্ট বেস ক্যাম্প কয় দিনে করছেন সেই হিসাব করে আপনি প্রতিদিন থাকার খরচটা 500 করে যোগ করেন। আচ্ছা, আমি এখন টাকা বাঁচানোর খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। অর্থাৎ আপনি বাই এয়ারে না গিয়ে ওখানে কাঠমান্ডু থেকে বা রামেচাপ থেকে একটা ফ্লাইট নিয়ে সবাই লুক লাগিয়ে ল্যান্ড করে। তো এটা না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাই রোডে করবেন। বাই রোডে কিভাবে করবেন? আপনি যেই দিন কাঠমান্ডু পৌঁছাবেন সেই দিনই আপনি সাল্লেরির জন্য একটা গাড়ি ঠিক করবেন। সাল্লেরির জন্য গাড়িটা কিভাবে ঠিক করবেন? এটা হচ্ছে শেয়ার জিপ। বিভিন্ন এজেন্সি আছে বাইরে, থামেলে দেখবেন অনেক এজেন্সি আছে, বা আপনার হোটেলের রিসিপশনে বললেও আপনাকে সাল্লেরির জন্য একটা গাড়ি শেয়ার জিপের ব্যবস্থা করে দিবে। আপনার হোটেলে এসে পিক আপ করবে আপনাকে একেবারে ভোরবেলা। সাল্লেরির গাড়িগুলো সাধারণত ভোর 4টা-5টা থেকে শুরু করে 6টা, 7টা, 8টা পর্যন্ত পিক আপ করে, এক এক সময়। তো আপনি ওখানে কথা বলে আপনি সাল্লেরির জন্য একটা গাড়ি ঠিক করে ফেলবেন। সাল্লেরির জন্য গাড়ি নিবে 2000 টাকা, 2000 নেপালি রুপি নিবে, কিন্তু আপনি ধরে রাখেন যে 2000 টাকা নিবে। সেক্ষেত্রে আপনি সাল্লেরি গিয়ে 1 নাইট স্টে করবেন। যদিও আমি স্টে করিনি, আমি সোজা চলে গিয়েছিলাম সাল্লেরি থেকে। সেই দিন বিকাল সন্ধ্যাবেলায় আবার আরেকটা গাড়ি পেয়ে গিয়েছিলাম। আপনি ধরে রাখেন আপনাকে ওখানে 1 নাইট স্টে করতে হবে। তো এত বড় একটা জার্নি করার পরে অবশ্য ওখানে স্টে করাটাও উচিত, কারণ সাল্লেরির পর থেকে রাস্তা আর স্মুথ না। রাস্তা অনেক বেশি জার্কিং, অনেক বেশি ঝাঁকি, পুরাই অফ রুট। সো আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আপনি একটা অফ রুটে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে যাচ্ছেন সাল্লেরি থেকে সুরকে পর্যন্ত। এখন আসি সাল্লেরি থেকে সুরকের ভাড়া কত নিবে। সাল্লেরি থেকে সুরকের ভাড়া নিবে 3000 টাকা, অর্থাৎ 3000 নেপালি রুপি। আপনি যদি রুপি আর টাকাতে কনভার্ট করেন তাহলে কিন্তু আরো 200-100 টাকা কমে আসবে, কিন্তু আমি একটু বেশি বেশি করে ধরার জন্য টাকাই ধরছি। তাইলে 3 আর 2, অর্থাৎ আপনি কাঠমান্ডু থেকে সাল্লেরি আসবেন 2000 টাকা, সাল্লেরি থেকে আবার সুরকে পর্যন্ত যাবেন 3000 টাকা, মোট 5000 টাকা। আর সুরকে থেকে আপনার ট্রেকিং শুরু হবে, তারপর আর কোনো গাড়ির কাহিনী বা ট্রান্সপোর্টের কাহিনী থাকছে না। তো আপনি আবার যখন শেষ করে যখন সুরকেতে ঘুরে আসবেন, সুরকে থেকে আবার একইভাবে 3000 টাকা দিয়ে আপনি আসবেন সাল্লেরি।
সালেরি থেকে আবার 2000 টাকা দিয়ে যাবেন কাঠমান্ডু। এখানে একটা বিষয় বলে রাখি, কখনো কখনো ভাড়া 2, 4, 500 টাকা এই দিক সেই দিক হতে পারে। অর্থাৎ যেই সময়টাতে ওয়েদার জনিত কারণে লুকলার ফ্লাইট সম্পূর্ণ বন্ধ থাকে, তখন সবাই বাই রোডে আসার চেষ্টা করে, তখন গাড়িগুলো 500 টাকা 1000 টাকা বাড়িয়ে দিতে পারে। এটা একটা এক্সেপশনাল কেস, ওয়েদার জনিত কারণে এরকম হতে পারে, তাছাড়া গাড়ি ক্রাইসিসের জন্য এরকম হতে পারে। আচ্ছা, তাহলে সুরকে পর্যন্ত আমরা চলে গেলাম। আবার সুরকে পর্যন্ত যাওয়া এবং আসা, এই ট্রান্সপোর্ট খরচটা আমাদের 10,000 টাকার মধ্যে হয়ে গেল। আর এইখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি এখানে ফ্লাই করতেন তাহলে রামেচাপ পর্যন্ত একটা জার্নি এবং গাড়ি ভাড়া তো থাকতো। রামেচাপ থেকে যদি আপনি ফ্লাই করতেন, আপনার $150 থেকে $180 পর্যন্ত ভাড়া লাগতো। আপনি বুঝতেই পারছেন, 160 থেকে বা 150 থেকে $180 কোথায়, আর 10,000 নেপালি রুপি কোথায়, অর্থাৎ প্রায় ডাবল। অর্থাৎ আপনি এখানে 50% টাকা সেভ করেছেন। আচ্ছা, এখন আমি বলবো আপনার ট্রেকিং পারমিশন, অর্থাৎ নেপাল গভর্নমেন্ট ট্রেকারদের জন্য একটা ডিজিটাল কার্ড দেয় সুন্দর। তো ওই ট্রেক পারমিশন এবং ন্যাশনাল পার্ক ফি, এই দুইটা মিলে আমার লেগেছিল 3500 টাকা। তো 3500 টাকায় আপনার ট্রেক পারমিট এবং ন্যাশনাল পার্ক ফি দুটোই হয়ে যাবে। আর এরপরে মানে আমি কিন্তু সব ভিডিওর সবশেষে কত টাকা বললাম সেটা কিন্তু আমি হিসাবটা আবার আপনাদেরকে বলবো, আবার ডেসক্রিপশন বক্সে গেলেও আপনি দেখতে পারবেন টোটাল টাকার হিসাবটা। সো টোটাল টাকার হিসাব জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমি বলবো খাবারের বিষয়টি। খাবারের বিষয়টি হচ্ছে, আপনি যখন সুরকে থেকে ট্রেকিং শুরু করবেন তখন থেকে আপনি ডে বাই ডে প্রতিদিন যত উপরের দিকে উঠতে থাকবেন তত বেশি খাবারের দাম বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি প্রথমে যাবেন ডিংবোচে, অর্থাৎ সুরকেতে আপনি যখন নামলেন সুরকেতে স্টে করার দরকার নেই, সোজা ডিংবোচে চলে যাবেন। ডিংবোচে থেকে আপনি চলে যাবেন, ডিংবোচে থেকে পরের ক্যাম্পটা হচ্ছে নামচে বাজার। নামচে বাজারে আপনি প্রথম দিন যেদিন গেলেন সেদিন তো থাকবেন, তারপরের দিন অ্যাক্লিমেটাইজেশনের জন্য আরো একদিন থাকবেন। তারপরের দিন নামচে বাজার থেকে আপনি চলে যাবেন, কেউ ডিবোচে থাকে, কেউ ট্যাংবোচে থাকে, অর্থাৎ ট্যাংবোচে অথবা ডিবোচে থাকবেন। সেখান থেকে আপনি যাবেন ডিংবোচে, ডিংবোচে থেকে আপনি যাবেন লবুচে, লবুচে থেকে আপনি যাবেন শেষ ক্যাম্প গোরক্ষেপ, গোরক্ষেপ থেকেই আপনি পরের দিন এভারেস্ট বেস ক্যাম্প যাবেন এবং সেই দিনই আবার ব্যাক করে একবারে পেরিচে নেমে যাবেন। মানে পেরিচেটা আপনার আবার সেম রুটে এসে একটু নিচের দিকে নামতে হবে, অর্থাৎ ডিংবোচে যে ক্যাম্পটা ছিল সেই ক্যাম্পটার নিচের এরিয়া। সো এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়, যখন যাবেন তখন এই ক্যাম্পগুলো দেখবেন, তখন আপনারা বুঝতে সুবিধা হবে। তো সেখানে একদিন স্টে করবেন, সেখান থেকে আবার যে নামচে বাজার চলে যাবেন, নামচে বাজার থেকে আপনি আবার সুরকে চলে যাবেন। এই হচ্ছে টোটাল ট্র্যাক। এর মধ্যে যত বেশি উপরের দিকে গেছেন তত বেশি খাবারের দাম বেড়েছে। আমি খাবারের দামটা ঠিক কোন বেলায় কত লাগবে, আপনি কি খাবেন আমি কি খেয়েছি মিলবে না। সো আমি সিম্পলি একটা কথা বলি, আমি মোটামুটি 30,000 টাকায় সুরকে থেকে সুরকে পর্যন্ত সকালবেলার নাস্তাটা মোটামুটি ভালো মানের নাস্তা করেছি। দুপুরের খাবারটা দুপুরের খাবারটাতে আমি মুরগি মাংস নিয়েছি, আর না হলে রাত্রেবেলা মুরগির মাংস নিয়েছি, এবং প্রতিদিনই আমি গরম পানি, স্যুপ, লেমন টি, মানে আমি বেশ মোটামুটি ভালো রকমই খেয়েছি। আমি কোথাও পানি কিনতে কার্পণ্য করিনি, কোথাও লেমন হানি টি খেতে কার্পণ্য করি। ওখানে লেমন হানি টি এর দাম অনেক বেশি, গরম পানির দাম অনেক বেশি, স্যুপের দাম অনেক বেশি। কিন্তু সুস্থ থাকতে হলে ভালো খেতে হবে, সুস্থ না থাকলে তো আপনি শেষ গন্তব্য পর্যন্ত যেতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে একটা ট্রিক্স যদি আপনি খাটাতে পারেন, আপনি আমার চেয়েও কম টাকা খরচ করতে পারবেন। অর্থাৎ আমি খরচ করেছি সুরকে টু সুরকে খাবার জন্য 30,000 টাকা। আপনি যদি একটা পোর্টেবল চুলা ক্যারি করতে পারেন, গ্যাস ক্যান কিনে নিতে পারেন পোর্টেবল, সেক্ষেত্রে ওই পোর্টেবল চুলার সাথে কানেক্ট করে আপনি যদি গরম পানি করতে পারেন, সেক্ষেত্রে আপনার গরম পানি কিনে খেতে হবে না, স্যুপ কিনে খেতে হবে না, কিছু স্যুপের প্যাকেট নিয়ে গেলেন, গরম পানির সাথে মিশিয়ে দিলেন, লেমন হানি টি কিনে খেতে হবে না। এই খরচগুলো যদি আপনি বাঁচাতে পারেন, বিশেষ করে 30,000-এর ভিতরে 8-10,000 টাকায় বেঁচে যাবে আপনার। সো আপনি যদি এই পোর্টেবল চুলা ক্যারি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ধরে রাখেন আমার মতোই আপনি 30,000 টাকা 31,000 টাকা
খরচ করে খাবার খরচটা শেষ করতে পারবেন। আর যদি আপনি আরো অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে হয়তো বা আপনার আরো অনেক বেশি খরচ হতে পারে। তবে আমি কিন্তু 30,000 টাকা যে খাবার কথা বলেছি আমি বেশ ভালো পরিমাণ খেয়েছি। আমি কোথাও মানে কৃপণতা করে বা কম খেয়ে থাকিনি। সো আমি ধরে নিচ্ছি আপনি 30,000 টাকায় খাবেন। যদি আপনি চুলা ক্যারি করে আরো খরচ কমাতে পারেন, দ্যাটস গুড। তবে ওই ওয়েদারে চা কফি স্যুপ এই জিনিসগুলো খেতেই বেশি ভালো লাগে এবং ইচ্ছে করে এবং প্রয়োজনীয়। আপনি যদি প্রতি বেলায় অনেক বেশি চা কফি স্যুপ এসব খেতে থাকেন তবে কিন্তু 30,000 টাকায় হবে না। এবার আসি ফাইনাল হিসাবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে খরচগুলো বলেছি সে খরচগুলো আমি লিখেছি। আমি একটু দেখে দেখে সে খরচগুলো বলে টোটাল কত হলো সেটা বলছি। 10,000 টাকা যাওয়া আসার গাড়ি ভাড়া, 30,000 টাকা ট্রেইলে খাবার খরচ, থামেলে থাকা খাওয়া এবং হালকা পাতলা যে সব ট্রান্সপোর্ট আছে অটো বা আপনি পাঠাও ইউজ করতে পারেন, থাকা খাওয়া ঘোরা গাড়ি ভাড়া সব মিলেই 3,000 টাকা, কারণ আপনি থামেলে থাকবেন অনলি একদিন। এবং ট্রেক পারমিশন ফি 3500 টাকা, ফিরে এসে থামেলে থাকা খাওয়া এক্সট্রা সব মিলে আমি 5,000 টাকায় ধরলাম। তারপরে আরো কিছু খরচা আপনি যদি করতে চান মানে এক্সট্রা আমি আরো 5,000 টাকা ধরলাম, যেটা কোনো হিসাবের মধ্যে নেই কিন্তু আরো 5,000 টাকা ধরলাম। টিকেটের জন্য আপনি 35,000 টাকা, তো মোট হলো 91,500 টাকা। আমি যে খরচগুলো বললাম সেই খরচের হিসাবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাহলে বাংলাদেশের থেকে আপনি ঢাকা থেকে যে প্লেনে গেলেন সেই প্লেন ফেয়ার সহ সব খরচ যত এখন পর্যন্ত বললাম সব খরচ মিলে হয়েছে 91,000 টাকা। আমি বিশ্বাস করি এখানে আমি বেশ কিছু জায়গায় বেশি বেশি টাকা ধরেছি, যেমন নেপালি রুপি আর বাংলাদেশি টাকা হিসাব করেছি, সেখানে আপনি কিছু টাকা বাঁচাতে পারবেন। এবং এক্সট্রা 5,000 টাকা ধরেছি, সেটা যদি আপনার না লাগে। এবং খাবার 30,000 টাকা ধরেছি, সেখানে যদি আপনি কিছু বাঁচাতে পারেন। আমি যে 91,000 টাকা খরচ কথা বললাম সেই 91,000 টাকার চেয়ে কমে করতে পারবেন। সাধারণত বাংলাদেশ থেকে যারা এভারেস্ট বেস ক্যাম্প করে তারা সবাই মোটামুটি 1.5 লক্ষ টাকায় 1,50,000 টাকার মতো খরচ করে। তো 1,50,000 টাকার জায়গায় আমি 91,000 টাকায় কমপ্লিট করেছি। আমি বিশ্বাস করি আপনি যদি মানসিকভাবে প্রস্তুতি নেন তাহলে আপনি আরো কম টাকায় এই ট্র্যাকটি সম্পন্ন করতে পারবেন। এবং আমার এই বলা হিসাবগুলো আজকের ডেটের সাথে ঠিক আছে। এই ভিডিওটা যদি আপনারা অনেক পরে দেখেন সেক্ষেত্রে ভাড়া খাবার রেট সবকিছুই তো অনেক কম বেশি হতেই পারে। সো আপডেট খবরটাও যদি অনেক পরে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আপডেট খবরটা আপনাদের জন্য নেওয়া জরুরি। অবশেষে বলবো ব্যাকপ্যাকিং স্টাইলে ভ্রমণ করার আনন্দও যেমন আছে তেমন ব্যাকপ্যাকিং স্টাইলে ভ্রমণ করার বা ট্রেকিং করার জন্য আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপারেশনটাও ঠিক তেমন দরকার। তাই আপনি মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন নিয়েই যাবেন। আর একটি ইম্পর্টেন্ট কথা, অবশ্যই দেশের বাইরে আপনি যদি ফাইন্যান্সিয়ালি বিপদে পড়েন সেক্ষেত্রে তো ঝামেলা হয়ে যাবে, যার কারণে আপনাকে অবশ্যই এক্সট্রা $100-200 নিতে হবে, যেটা আপনার খরচ হবে না কিন্তু আপনি বিপদে পড়লে সার্ভাইভ করতে যেন পারেন। যেমন এভারেস্ট বেস ক্যাম্পের মতো আরো যেসব ট্রেকিং রুট আছে বা পাহাড় আছে, পাহাড়ে কিন্তু আনসার্টেনিটি অনেক বেশি, অর্থাৎ হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেল আপনাকে 3-4 দিন ওখানেই আটকে থাকতে হবে, অর্থাৎ বসে থাকতে হবে। তো এরকম ওয়েদার জনিত খারাপ কারণে বা আপনি অসুস্থ হয়ে গেলেন, উপরে ডাক্তার দেখানো ওষুধ কেনার খরচ অনেক, তো যে কোনো কারণে আপনি যদি এই ধরনের বিপদে পড়েন তবে সেই জন্য আপনাকে একটা ব্যাকআপ রাখতে হবে যেন আপনি বিপদে ওই টাকাটা খরচ করতে পারেন। তবে এরকম তো হওয়ার সম্ভাবনা এক্সেপশনাল, তাই আমি আশা করছি আপনারা 91,000 টাকার অনেক কমে এই ট্যুরটি কমপ্লিট করে আসতে পারবেন। আমি যেই পথে বললাম যেইভাবে বললাম সেভাবে করলে। আমি 91,000 টাকা খরচ করেছি। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। যাদের এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার ইচ্ছা আছে, যাদের বাজেট 1 লাখের কম কিন্তু খরচ 1.5 লাখ জন্য চিন্তা করছেন যাবেন কি যাবেন না, তারা কিন্তু আমার এই ট্রিক্সটা বা আমার এই পথটা ফলো করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।